our channel Home Study 24/7 Home Study 24/7 আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা বায়োমলিকিউলসের যে প্রোটিন আমরা বুঝি প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এন্ড কোয়াটারনারি। Now we are here to describe about protein classification or classification of protein. সো আজকে আমরা প্রোটিন কত রকমের হয়, কিভাবে তাকে ভাগ করা যায়, কি কি কাজ করে, সমস্ত জিনিস নিয়ে ডিটেলসে আলোচনা করব। শুরু করার আগে আমাদের পরিচয় আমরা দিয়ে দিই। আমি স্পিকার সোনালী ঘটক অ্যান্ড এডিটর অনিন্দ ভট্টাচার্য। সো প্লিজ তোমাদের যদি ভালো লেগে থাকে আমাদের ভিডিও তো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল, এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে আমাদেরকে মোটিভেট করবে তোমাদেরকে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করে তোমাদের সামনে নিয়ে আসার জন্য। তো আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের টপিক, ক্লাসিফিকেশন অফ প্রোটিন। দেখো, প্রোটিন কিন্তু সর্বত্র বিরাজমান। মানে প্রোটিন কি না করে, সমস্ত জায়গায় সমস্ত ফাংশন প্রোটিন দ্বারা হয়। সমস্ত কিছুকে এক জায়গায় আনার একটু চেষ্টা করেছি। তো ক্লাসিফিকেশন অফ প্রোটিন বলতে গেলে আমরা দেখি, সেই ক্লাসিফিকেশনকে আমরা মোটামুটি তিনভাবে এখানে ভাগ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। প্রোটিন কি কি কাজ করে তার উপর ভিত্তি করে প্রোটিনকে ক্লাসিফাই করা যেতে পারে। একটা হচ্ছে বেসড অন কেমিক্যাল নেচার অ্যান্ড সলিবিলিটি, তার দ্রাব্যতা কোথায়, তার কেমিক্যাল নেচার কেমন, সেই ওয়াইজ প্রোটিনকে ভাগ করা যেতে পারে। অ্যান্ড লাস্ট যেটা আমরা আর একটা টাইপ অফ প্রোটিন ক্লাসিফিকেশন তোমাদের দেখাতে পারি, সেটা হচ্ছে নিউট্রিশনাল ক্লাসিফিকেশন। তো চলো আমরা ব্যাপারটা বুঝি যে কত রকমের নিউট্রিশনাল, মানে কে কতটা পুষ্টিতে সাহায্য করছে। সো ফার্স্ট আমরা আসছি ফাংশনাল ক্লাসিফিকেশন অফ প্রোটিন। ফাংশনাল ক্লাসিফিকেশন, দেখো তোমরা এইটা পড়লে বুঝতে পারবে কত কত কাজে প্রোটিন ইউজ হয়। ফার্স্ট অফ অল স্ট্রাকচারাল প্রোটিন, যেটা আমাদের দেহের কিছু স্ট্রাকচার তৈরি করার জন্য ব্যবহৃত হয় এবং অনস্বীকার্য। স্ট্রাকচারাল প্রোটিনের মধ্যে আমরা পাচ্ছি কেরাটিন অফ হেয়ার অ্যান্ড নেইলস, কোলাজেন অফ বোনস। আমরা ইতিমধ্যে বোনস সম্পর্কে পড়েইছিলাম। সো বোনস যে প্রোটিন দিয়ে তৈরি হয়েছে কোলাজেন প্রোটিন, সেটাও কিন্তু স্ট্রাকচারাল প্রোটিন। এবং কেরাটিন যেটা দিয়ে হেয়ার, এই পার্টগুলো আমাদের তৈরি হয়, অর্থাৎ স্ট্রাকচার তৈরি করতেও কিন্তু প্রোটিন সাহায্য করে। নেক্সট এনজাইমস অর ক্যাটালাইটিক প্রোটিনস। আমরা এনজাইম নিয়ে আলোচনা করে ফেলেছি অলরেডি, আমাদের ভিডিও কিন্তু এনজাইম নিয়ে পাবলিশ করা হয়ে গেছে। সো এনজাইম আমরা কি জানি, বায়োক্যাটালিস্ট, মানে যে কোনো রিয়াকশন, বায়োলজিক্যাল রিয়াকশনের বেগটাকে বাড়ায়, স্পিড আপ করে। সো এনজাইম অর ক্যাটালাইটিক প্রোটিন বলতে আমরা হেক্সোকাইনেজ, পেপসিন এইগুলোকে বুঝি। এক্সাম্পল দিলাম কিছু। নেক্সট ট্রান্সপোর্ট প্রোটিন, আমরা জানি কি আরবিসি, রেড ব্লাড সেল, কি কাজে ব্যবহার করা হয়, তার মধ্যে থাকে হিমোগ্লোবিন, যেটা অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যায়, আবার CO2কে ক্যারি করে আমাদের বডি থেকে বেরিয়ে যেতে সাহায্য করে। তাহলে একটা ক্যারিয়ার, তাহলে এই যে হিমোগ্লোবিন সেটা কিন্তু একটা প্রোটিন। সো ট্রান্সপোর্ট প্রোটিন, সিরাম অ্যালবুমিন যেটা ধরো WBC বা আমাদের বিভিন্ন প্রোটেকশন সেলগুলোকে নিয়ে যাচ্ছে, বা এই অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টে সাহায্য করছে, সমস্ত কিছু কিন্তু ট্রান্সপোর্ট প্রোটিন নিয়ন্ত্রণ করে। নেক্সট হরমোনাল প্রোটিন, হরমোন, ইনসুলিন, গ্রোথ হরমোন, এরা কি করছে, বিভিন্ন কাজ। আমাদের বডি যে গ্রোথ করবে, আমাদের যদি বডিতে সমস্ত কিছু মানে হরমোন নিয়ন্ত্রণ করছে। বডিতে গ্লুকোজ তৈরি করা, গ্লুকোজকে কোষের মধ্যে পাঠানোর জন্য ইনসুলিন হরমোন প্রচুর, মানে গ্লুকোজও থাকে, এবার রক্তের গ্লুকোজকে সেলের মধ্যে পাঠাতে ইনসুলিন হরমোন একটা বিরাট ভূমিকা পালন করে। এছাড়া গ্রোথ বলো, আমাদের রিপ্রোডাকশন, সমস্ত ক্ষেত্রে হরমোন যদি ঠিকমতো রেগুলেশন না হয়, আমাদের কিন্তু বায়োলজিক্যাল কাজ ঠিকমতো রেগুলেটেড হবে না। এবং এই হরমোন কে দিয়ে তৈরি হচ্ছে, প্রোটিন। সো আমাদের বায়োলজিক্যাল কাজের জন্য কিন্তু হরমোনের উপর বা হরমোনাল প্রোটিনের উপর আমরা ভীষণভাবে ডিপেন্ডেন্ট। কন্ট্রাক্টাইল প্রোটিন লাইক অ্যাক্টিন অ্যান্ড মায়োসিন, আমরা যে হাতে লাগলো, আমরা হাতটাকে সরিয়ে নিলাম, মুঠো করে নিলাম, হাতটাকে সরিয়ে দিচ্ছি, যে পেশি সংকোচন অ্যান্ড প্রসারণ, এই অল এভরিথিং কিন্তু অ্যাক্টিন মায়োসিনের মাধ্যমে হয়। এবং এই অ্যাক্টিন মায়োসিনও কিন্তু প্রোটিন। স্টোরেজ প্রোটিন, ওভালবুমিন, গ্লুটেলিন, এগুলো সবই হচ্ছে স্টোরেজ প্রোটিন। জেনেটিক প্রোটিন, নিউক্লিয় প্রোটিন, নিউক্লিয়াসের মধ্যে যে প্রোটিনগুলো থাকে সেগুলো জেনেটিক কন্ট্রোল করতে কাজে লাগে, জেনেটিক প্রোটিন। ডিফেন্স প্রোটিন, স্নেক ভেনাম, ইমিউনোগ্লোবুলিন অর্থাৎ অ্যান্টিবডি, এগুলো কিন্তু ডিফেন্স করতে কাজে লাগবে। রিসেপ্টর প্রোটিন,
ফর হরমোন অ্যান্ড ভাইরাসেস। রিসেপ্টর মানে কি, যে হরমোনগুলো তো প্রোটিন আমরা জানি, কিন্তু হরমোন তো দেখো এগুলো সমস্ত সিগন্যাল, যেমন রিলে রেসের মতো। একটা হরমোন বেরিয়ে একটা রিসেপ্টরে বাইন্ড করতে হবে, রিসেপ্টরে বাইন্ড না করলে সে কিন্তু পরবর্তী কাজ করতে পারবে না, এবং এই রিসেপ্টরটাও কিন্তু প্রোটিন দিয়েই তৈরি হয়েছে। সো আমরা ফাংশনাল দিক থেকে আমরা প্রচুর প্রোটিনের ভাগ পেয়ে গেলাম। আশা করি বুঝতে পারছো প্রোটিন আমাদের কত কত কাজে লাগছে। এইবার আমরা তার কেমিক্যাল নেচারের উপর প্রোটিনকে ভাগ করব, বেসড অন কেমিক্যাল নেচার অ্যান্ড সলিবিলিটি। দেখো প্রথমেই প্রোটিনকে আমরা তিনটে ভাগে ভাগ করছি, ভালো করে যদি দেখো, সিম্পল, কনজুগেটেড অ্যান্ড ডিরাইভড প্রোটিন। তাহলে চলো সিম্পল প্রোটিন কাকে বলে দেখি। অন হাইড্রোলাইসিস, সিম্পল প্রোটিন, the protein that they yield only the amino acid and occasional small carbohydrate compounds. Examples are, you can see that albumin, globulin, gluterin, albuminoid, histone, protamine, এগুলো বিভিন্ন টাইপের আমরা প্রোটিন দেখতে পাচ্ছি। সো আমরা কি দেখলাম, সিম্পল প্রোটিন যেগুলো কিনা হাইড্রোলাইসিসে খালি অ্যামাইনো অ্যাসিড এবং কিছু কিছু কার্বোহাইড্রেট দিচ্ছে, অর্থাৎ সেই প্রোটিনকে ভেঙে দিলে আমরা অ্যামাইনো অ্যাসিড বা কার্বোহাইড্রেট পাচ্ছি। এরপরে আসছে কনজুগেটেড প্রোটিন। দিস আর সিম্পল প্রোটিন কম্বাইন্ড উইথ সাম নন প্রোটিন মেটেরিয়াল ইন দ্য বডি। সিম্পল প্রোটিন কিন্তু প্রোটিনের সাথেও কিছু নন প্রোটিন মেটেরিয়াল এর সাথে যুক্ত থাকে, যেমন নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, ফসফোপ্রোটিন, এগুলো। তো এগুলোকে আমরা বলি কনজুগেটেড। কনজুগেটেড মানে কনজুগেশন, মানে প্রোটিন একা নয়, প্রোটিনের সাথে আরও কিছু পার্ট লেগে রয়েছে, এটাকে আমরা বলছি কনজুগেটেড প্রোটিন। ওকে, নাও নেক্সট আমরা আসছি ডিরাইভড প্রোটিন। ডিরাইভড প্রোটিন কি? দিস আর প্রোটিনস ডিরাইভড ফ্রম সিম্পল অর কনজুগেটেড প্রোটিন বাই ফিজিক্যাল অর কেমিক্যাল মিনস। এক্সাম্পলস আর ডিন্যাচুরেটেড পেপটাইডস। ডিরাইভড প্রোটিন যেটা, সেটা কিন্তু এই সিম্পল বা কনজুগেটেড প্রোটিন থেকে তৈরি হয়েছে। ওকে, আই হোপ বোঝা গেছে। তাহলে প্রোটিনটা মানে সিম্পল প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন থেকে নতুন টাইপের একটা প্রোটিন তৈরি হয়, ফিজিক্যালি বা কেমিক্যালি তার একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়, তাকে বলছে ডিরাইভড প্রোটিন। ডিরাইভড মানে কিছু থেকে উৎপন্ন হওয়া। সো আমরা দেখলাম প্রোটিন তিন রকমের এক্ষেত্রে, অর্থাৎ বেসিস অফ কেমিক্যাল নেচারের উপর ভিত্তি করে সিম্পল, কনজুগেটেড এবং ডিরাইভড। এবার সিম্পল প্রোটিনকে আমরা কি দেখছি, সিম্পল প্রোটিনকে এখানে অনেকগুলো ভাগে ভাগ করা আছে, গ্লোবিউলার প্রোটিন এবং স্ক্লেরোপ্রোটিন। গ্লোবিউলার প্রোটিন কোনগুলো? মোস্ট অফ দ্য প্রোটিন বিলং টু দ্য ক্লাস, দে হ্যাভ কম্প্যাক্ট অ্যান্ড মোর অর লেস স্ফেরিক্যাল স্ট্রাকচার, মোর কমপ্লেক্স দ্যান ফাইব্রাস প্রোটিন। ফাইব্রাস, ফাইবার যে যুক্ত যে প্রোটিনগুলো হয়, সেই ফাইব্রাস প্রোটিন থেকে কিন্তু অনেক, আমি ফাইব্রাস প্রোটিনটাও বলে দিচ্ছি গ্লোবিউলার প্রোটিন বলার পরে। তো এটা হচ্ছে একটু স্ফেরিক্যাল শেপ হয়, এদের শেপ বা আকৃতিটা হয় স্ফেরিক্যাল। In this regard, motifs, domain, tertiary, quaternary structure are found. In addition to the secondary structure. Secondary structure আমরা primary, secondary, tertiary পড়েছি। সেকেন্ডারিতে আমরা পড়েছি বিটা প্লেটেড শিট, আলফা হেলিক্স, এরকম সেকেন্ডারি স্ট্রাকচারের সাথেও টার্সিয়ারি, কোয়াটার্নারি স্ট্রাকচার যুক্ত প্রোটিন যেগুলো হয় সাধারণত গ্লোবিউলার প্রোটিন। They are generally soluble in water but can also be found ইনসার্টেড ইন্টু বায়োলজিক্যাল মেমব্রেন। এরা কিন্তু সলেবল থাকে, জলে দ্রবীভূত থাকে, কিন্তু অনেক সময় এদেরকে কিন্তু বায়োলজিক্যাল কিছু মেমব্রেনের মধ্যেও প্রোটিনগুলো ঢুকে থাকে। যেমন এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেইন, প্রোলামিন, হিস্টোন, গ্লোবিন, প্রোটামিন। আর স্ক্লেরোপ্রোটিন কোনগুলো? যেগুলো আমাদের স্ট্রাকচার তৈরি করছে, স্কেলিটেন তৈরি করতে কাজে লাগছে, যেমন ধরো কোলাজেন, ইলাস্টিন, কেরাটিন, এগুলো। এছাড়াও আমরা যেটা বললাম যে তোমাদের বলবো সেটা হচ্ছে ফাইব্রাস প্রোটিন নিয়ে। ফাইব্রাস প্রোটিনটাকে দে হ্যাভ প্রিলিমিনারি মেকানিক্যাল অ্যান্ড স্ট্রাকচারাল ফাংশন। মেকানিক্যাল এবং স্ট্রাকচারাল ফাংশন করছে, অর্থাৎ সাপোর্ট করছে পুরো হোল অর্গানিজমকে। দিস প্রোটিন আর ইনসলেবল ইন ওয়াটার। তাহলে গ্লোবিউলার প্রোটিন আমরা দেখেছি সলেবল, এরা হচ্ছে ইনসলেবল, জলে দ্রবীভূত হয় না। The presence on their surface of hydrophobic amino acid facilitated their package into very complex supramolecular structure.
এরা কিন্তু বিভিন্ন সুপ্রা মলিকুলার লেভেলের স্ট্রাকচার তৈরি করে। অর্থাৎ এই যে স্ক্লেরোপ্রোটিন বলতে গেলে আমরা ফাইব্রাস প্রোটিনকেই বুঝি, যার মধ্যে কোলাজেন পড়ছে, ইলাস্টিন পড়ছে, কেরাটিন পড়ছে। কোলাজেন যেমন তোমাদের বলেইছি যে একটা সিঙ্গেল প্রোটিন, যেটা দিয়ে ধরো বাট এ ফ্যামিলি অফ স্ট্রাকচারালি রিলেটেড প্রোটিন স্ট্রাকচার তৈরি করছে, একটা কানেকটিভ টিস্যু, স্ক্যাফোল্ডিং, মাল্টিসেলুলার অর্গানিজমে দেখতে পাওয়া যায়। এগুলো যেমন বোনসে থাকে বিভিন্ন এরকম, মানে মেনলি অর্গানিক ম্যাট্রিক্স অফ বোন তৈরি করতে কোলাজেন, ইলাস্টিন এগুলো কাজে লাগে। ইলাস্টিন যেটা হচ্ছে ইলাস্টিসিটি অফ দ্য স্কিন অ্যান্ড ব্লাড ভেসেলের যে ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা সাধারণত ইলাস্টিনের জন্য হয়ে থাকে। আর কেরাটিন যেটা, দে কনস্টিটিউট অলমোস্ট দেয়ার এন্টায়ার ড্রাই ওয়েট অফ নেইল, ক্ল, বিক, হুফ, এই সমস্ত কঠিন কঠিন জায়গাগুলো, অর্থাৎ নখ, ঠোঁট, শিং, চুল, বডির যাদের বডিতে পশম থাকে, উল, এই সমস্ত আউটার লেয়ার অফ দ্য স্কিন তৈরি হয় কেরাটিনের মাধ্যমে। এবার কনজুগেটেড প্রোটিনে আমরা কি দেখলাম, যে সিম্পল প্রোটিন যেমন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড হাইড্রোলাইসিস করলে অ্যামাইনো অ্যাসিড বা কিছু কার্বোহাইড্রেট কম্পাউন্ড পাবো, কনজুগেটেড প্রোটিনের মাধ্যমে আমরা কিছু নন প্রোটিন মেটেরিয়ালও এর সাথে লেগে থাকে, যেমন নিউক্লিয় প্রোটিন, গ্লাইকোপ্রোটিন, কার্বোহাইড্রেট যুক্ত লিপোপ্রোটিন, লিপিডযুক্ত প্রোটিন, ফসফোপ্রোটিন, ফসফেটযুক্ত প্রোটিন, ক্রোমোপ্রোটিন যেটা হচ্ছে কালার তৈরি করতে সাহায্য করে, ক্রোমোপ্রোটিন। এছাড়াও অর্থাৎ দে আর প্রোটিন দ্যাট কন্টেইন কালার্ড প্রস্থেটিক গ্রুপ, ঠিক আছে। এছাড়া আমরা বলছি মেটালোপ্রোটিন, অর্থাৎ মেটালয়েড যেখানে যুক্ত থাকে। আর ডিরাইভ প্রোটিন যেটা একটা চেঞ্জ হয়ে সিম্পল প্রোটিন এবং কম্পাউন্ড প্রোটিন মানে কনজুগেটেড প্রোটিন থেকে নতুন কিছু তৈরি হচ্ছে, প্রাইমারি সেকেন্ডারি। একটা কোয়াগুলেটেড প্রোটিনস এবং মেটা প্রোটিন যেগুলো সেটা কোয়াগুলেশনে কাজে লাগছে, এবং সেকেন্ডারি প্রোটিন যেগুলো হচ্ছে সেটা হচ্ছে প্রোটিওস, পেপটোন অ্যান্ড পলিপেপটাইড পেপটাইড। এরা হচ্ছে সেকেন্ডারি প্রোটিন, যে প্রোটিনেরই বিভিন্ন স্ট্রাকচার তৈরি করছে, পেপটোন, পলিপেপটাইড, পেপটাইডস, প্রোটিওস, এই সমস্ত যে স্ট্রাকচারগুলো তৈরি হচ্ছে। তাহলে আমরা সাধারণতভাবে প্রোটিনের ব্যাপারগুলো বুঝে গেলাম। এইবার আমরা স্ট্রাকচারাল প্রোটিন পড়ে ফেললাম, কেমিক্যাল নেচার অ্যান্ড সলিবিলিটির উপর প্রোটিন কত ভাগে সেটা বলে ফেললাম। এইবার আমরা যেটা আসছি সেটা হচ্ছে নিউট্রিশনাল। অন দ্য নিউট্রিশনাল বেসিস প্রোটিনকে আমরা দুটো ভাগে মেনলি ভাগ করতে পারি, একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, একটা ইনকমপ্লিট প্রোটিন, বা কমপ্লিট প্রোটিন, একটা ইনকমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন মানে কি, অল এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড প্রেজেন্ট ইন প্রপার প্রপোর্শন, good for health and balanced growth. এগ প্রোটিন, মিল্ক প্রোটিন, ফিশ, মিট, চিজ। কমপ্লিট প্রোটিন যেখানে সমস্ত ইম্পর্টেন্ট অ্যামাইনো অ্যাসিড, এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা যেখানে পাচ্ছি। অ্যামাইনো অ্যাসিডের ভিডিওতে আমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি, তো সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেখানে দেখতে পাওয়া যায় সেগুলোই হচ্ছে কমপ্লিট প্রোটিন সমস্ত, এবং গুড ফর হেলথ, বডির জন্য খুবই দরকারি, এবং ব্যালেন্সড গ্রোথকে নিয়ন্ত্রণ করে, যেমন এগ প্রোটিন, মিল্ক প্রোটিন, ফিশ অ্যান্ড মিট, এগুলো কমপ্লিট প্রোটিন। ইনকমপ্লিট প্রোটিন কোনগুলো, ল্যাক ওয়ান অর মোর এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেখানে একটা বা দুটো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মিসিং থাকে, ক্যান নট সাপোর্ট এক্সপেক্টেড গ্রোথ অ্যান্ড হেলথ কমপ্লিটলি, পুরো গ্রোথ বা হেলথকে কমপ্লিটলি গ্রো করার জন্য কিন্তু এরা কমপ্লিট প্রোটিন নয়। প্রোটিন ফ্রম প্ল্যান্টস অ্যান্ড সিরিয়ালস, বিনস, নাট, জিলাটিন, এই সমস্ত জায়গা থেকে যে প্রোটিনগুলো ডিরাইভ করা হয় তাকে বলছে ওকে। তাহলে আমরা ইনকমপ্লিট প্রোটিন এবং কমপ্লিট প্রোটিন বুঝেছি। তবে আরও একটা টাইপের প্রোটিন দেখতে পাওয়া যায় যাকে বলা হয় পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিন। এই পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিন কি, প্রোটিন কন্টেইন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বাট নট এনাফ টু মিট দ্য মেটাবলিক নিড অফ অর্গানিজম। একটা অর্গানিজমের মেটাবলিজম করার জন্য যতটা প্রোটিন দরকার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, সেই ততটা নেই, রয়েছে কিন্তু ততটা পরিমাণ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড নেই। So proteins contain essential amino acid but not enough to meet the metabolic need of organism. Example, proteins from wheat, rice, corn. ভাত, গম, চাল, গম, ভুট্টা, এদের যে প্রোটিনগুলো হচ্ছে পার্শিয়ালি ইনকমপ্লিট প্রোটিন। সো আমরা সাধারণভাবে প্রোটিনের টাইপস সম্পর্কে, তোমাদের ক্লাসিফিকেশন সম্পর্কে একটা ধারণা দিলাম। মোটামুটি প্রোটিনটা হয়তো তোমরা বুঝতে পেরেছো আশা করা যাচ্ছে। সো এইরকম ভিডিও আমরা তোমাদের সামনে তুলে ধরবো, বায়োমলিকিউলস, এনসিইআরটি বেসড নিট বায়োলজি যেমন তুলে ধরবো সেরকমই থাকবে তোমাদের কিছু রিসেন্ট আপডেট, তোমাদেরকে আপডেটেড রাখার জন্য, বায়োলজিকে আরও ভালো করে বোঝার জন্য। সো থ্যাংক ইউ ফর টুডে, এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করো। থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। স্টে সেফ।